ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এবার হায়দ্রাবাদ উড়িয়ে দেওয়ার ছক, ইনস্টাগ্রাম গ্রুপ তৈরি করে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। তেলেঙ্গানা ও অন্ধ্র থেকে জালে দুই আইসিস জঙ্গি। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, এই যে দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ এবং যা প্ল্যান ছিল সেই সমস্ত ছক, নাশকতার ছক ভেস্তে দেওয়া হলো, পুলিশের কিভাবে সমস্তটা সামনে এলো, এখনো পর্যন্ত কি আপডেট, দুজনকে জিজ্ঞাসাবাদেই বা কি জানা যাচ্ছে? দেখো, সিরাজুর রহমান এবং সৈয়দ সাবির, এই দুজন যারা আইএসএস একেবারে সৌদি আরেবিয়া মডিউলের সঙ্গে যুক্ত, এই দুজনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরর স্কোয়াড এবং তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযান। এবং তারা যেটা জানতে পেরেছে যে এবং তাদের থেকে প্রচুর পরিমাণের অ্যামোনিয়া, সালফার সহ একাধিক বিস্ফোরক তৈরি করার উপাদান কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গেছে। এবং যেটা জানতে পেরেছে পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে, যে তাদের একটা বড় সড় নাশকতার প্ল্যান ছিল এবং সেখানে হায়দ্রাবাদ তাদের মূল টার্গেট ছিল। পেহেলগামের পরে একেবারে তৎপর পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, এবং সেই কারণে এই দুই ব্যক্তির খোঁজ, এই দুই জঙ্গির খোঁজ, আইসিসের সঙ্গে যুক্ত এই দুই জঙ্গির খোঁজ তারা পায় এবং এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই দুই সাসপেক্টের যে প্রেমাইসেস রয়েছে সেখান থেকে অ্যালুমিনিয়াম পাউডার, অ্যামোনিয়া, সালফারের মতো অত্যন্ত একেবারে যাকে বলা যায় পোটেন্ট, যেগুলো বিস্ফোরক তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে উদ্ধার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই দুই জঙ্গি যারা আইসিসের সঙ্গে যুক্ত, এবং এরা দুজনেই কিন্তু প্ল্যান করছিল বেশ কিছুদিন ধরে বড়সড় নাশকতা করার, এবং সেই কারণেই তারা বিভিন্ন ইন্টেল সংগ্রহ করছিল এবং বাড়িতে বিস্ফোরক, তারা গোপন ডেরায় তাদের বিস্ফোরক জমানো শুরু করেছিল, যাতে বড়সড় নাশকতার একটা প্ল্যান ছিল। তবে বাহিনীর তৎপরতায় সেই নাশকতার ছক বানচাল হয়েছে এবং এই দুই আইসিস জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বেশ মৈত্রী, আজ সুপ্রিম কোর্টে একটা মামলা শুনানি ছিল, সেখানেই বিচারপতির মন্তব্য, ভারত কোনো ধর্মশালা নয়, 140 কোটি নিয়েই আমরা হাঁসফাঁস পর্যবেক্ষণ বিচারপতির, বিশেষ সব উদ্বাস্তুকে আশ্রয় দিতে পারি না পর্যবেক্ষণ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সরাসরি চলে যাব, মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, এই যে বিচারপতির পর্যবেক্ষণ, এর ফল, এর এফেক্ট কি? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণ, তার কারণ অনুপ্রবেশ এবং সাম্প্রতিক কালে ভারতে শরণার্থীদের জায়গা দেওয়া, এই নিয়ে বিস্তারিত বিতর্ক চলেছে। এবং সেই বিতর্ক শুধুমাত্র যে সাধারণ মানুষের মধ্যেই থেমে থেকেছে তা নয়, বিশাল বৃহত্তর ক্ষেত্রে রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিয়েছে। এবং ভারতের সিএএ লাগু করা হয়েছে, এবং যেখানে একেবারে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার হিন্দু এবং হিন্দু, জৈন, শিখ, ইসাই ধর্মাবলম্বীদেরকে নাগরিকত্ব দেওয়ার কথাও পাশ করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি বিষয়ও কিন্তু উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে রোহিঙ্গাদের সহ এবং বাংলাদেশ থেকে একাধিক সংখ্যালঘু মানুষ, তারা ভারতে সেই শরণার্থীর জায়গা নিচ্ছে। ফলে সেই কনটেক্সটে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মামলা কি ছিল। দীপঙ্কর দত্তর বেঞ্চে এই মামলাটি মূলত ছিল একজন শ্রীলঙ্কান তামিলিয়ান, যিনি ভারতে ভিসা নিয়ে এসেছিলেন এবং ভারতে ভিসা শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন তিনি ভারতেই থেকে যান, এবং তারপরে তাকে 3 মাস অন্ততপক্ষে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। কিন্তু তারপরে মাদ্রাস হাইকোর্টে একটি মামলা হয় এবং সেই মামলায় তাকে অবিলম্বে তাকে দেশে ফেরানোর প্রসেস, অর্থাৎ ডিপোর্টেশন করার কথা বলা হয়। এই ব্যক্তি, তিনি অভিযোগ করেছিলেন, তিনি অনুরোধ করেছিলেন যে তার শ্রীলঙ্কায় প্রাণনাশের হুমকি রয়েছে এবং তার এবং তার পরিবারের প্রাণহানির ভয় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, তিনি আজকে একেবারেই স্পষ্ট করে বলে দেন যে ভারত ধর্মশালা নয়, ভারতের ইতিমধ্যেই 140 কোটি জনগণ, তাই নিয়ে হাঁসফাঁস অবস্থা, এবং সেখানে সারা দেশের সমস্ত নাগরিককে যদি, এবং তাদের যারা শরণার্থীরা আছে তাদের সবাইকে ভারতে আশ্রয় দিতে হলে ভারতের অবস্থা আরো কঠিন হয়ে যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে বিচারপতি দীপঙ্কর দত্তের এই মন্তব্য। বেশ মৈত্রী।
দুয়ারে রিপোর্টার এবার শীতলকুচির দিকে নজর রাখবো। শীতলকুচির কৃষকের ছেলেকে চাকরি রাজ্যের, উকিল বর্মনের ছেলেকে চাকরি রাজ্যের কোচবিহার মেডিকেলে কন্ট্রাকচুয়াল চাকরি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, জানতে চাইবো যে কেন এই চাকরি? হ্যাঁ দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহারের এই যে শীতলকুচির কৃষক উকিল বর্মন, তিনি কিন্তু বাংলাদেশের জেলে দীর্ঘদিন বন্দী ছিলেন। 29 দিন বাংলাদেশে কাটানোর পর সম্প্রতি তিনি ভারতে ফিরে এসেছিলেন এবং ভারতে ফিরে এসেই তিনি ঘোষণা করেছেন যে তিনি এই যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের ওপারে সেখানে আর জমি চাষ করতে যাবেন না। কারণ এই যে ওপাশে যে বাংলাদেশিদের অত্যাচার, সেই অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি এই ঘোষণা করেছেন। কিন্তু তার এই ঘোষণার পরেই একটা প্রশ্ন উঠেছে, তাহলে তাদের সংসার কিভাবে চলবে, তাদের জীবন জীবিকা কিভাবে হবে? এরপরই উদ্যোগী হয় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহার মেডিকেল কলেজ, MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মন, তাকে কন্ট্রাকচুয়াল সুপারভাইজার পদে নিয়োগ করা হয়। আজ তিনি কোচবিহার মেডিকেল কলেজের এই পদে সুপারভাইজার পদে নিয়োগ করেছেন। সে সময় যখন নিযুক্ত হয়েছেন, তার জয়নিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া প্রমুখ। তার এই উদ্যোগ, এই যে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উকিল বর্মন এবং তার পরিবারের সদস্যরা। তমশ্রী, বেশ, খুব ভালো হলো, খুব অশেষ ধন্যবাদ। 4 বিঘা জমি আছে, 4 বিঘা জমি ওই পাশে, আর এদিকে আমাদের জমি নাই, আর যেতেই পারবো না। দিদির কাছে অনেক ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। খুব ভালো করেছে আমার জন্য, আমার দাদা ভাইরও যা কিছু মন্ত্রী আছে সবাই আমার জন্য ভালো করেছে, অশেষ ধন্যবাদ। বেড়াতারের ওইদিকে যে জমিটা আছে, ওইদিকে আমরা আর কৃষিকাজ করতে যাচ্ছি না, কারণ বিএসএফরা কোনো ভরসা দিতে পারছে না। তার জন্য একটা কর্মসংস্থার ব্যবস্থা হলো, আমি খুবই খুশি। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমার একটা কর্মসংস্থা করে দেওয়ার জন্য। এখানে একটা সুপারভাইজারের কাজ, এটা আমাদের একটা নৈতিক কর্তব্য। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা বারবার করে এটা বলেছিলাম যে কাঁটাতারের বেড়া 0 পয়েন্টে দেওয়া হোক, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু আজকে আমরা উকিল বর্মনের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমাদের এটা কর্তব্য। উকিল বর্মনের ছেলেকে আমরা এখানে একটা সংস্থায় সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হলো। আগামী দিনে আমরা উকিল বর্মনের পরিবারের সঙ্গে আরও আছি, ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হলে আমরা তার সঙ্গে। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাবো টিটাগড়ে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণ 5 তলার ফাঁকা ঘরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে, ছবি আপনারা দেখছেন। আর সেই টিটাগড়ে বিস্ফোরণে এবার গ্রেফতার করা হলো কাউন্সিলরকে। ধৃত মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আনসার। সকালে টিটাগড়ের বহুতলের যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়, সেই ফ্ল্যাটের নিচের তলাতেই কাউন্সিলরের ফ্ল্যাট, আর সেই কাউন্সিলরকেই এবার গ্রেফতার করলো মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আনসারকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অরুণ ঘোষ রয়েছে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, ঠিক কি অভিযোগের ভিত্তিতে কেন গ্রেফতার করা হলো এই মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আনসারকে? দেখো, সকাল 6:30 নাগাদ এই টিটাগড়ের বিভৎস একটা বিস্ফোরণ হয় 5 তলা বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে। এই বিস্ফোরণের পর কিন্তু এলাকায় বিশাল ফাটল তৈরি হয়, আশেপাশের বাড়ি অনেকগুলো ভেঙে যায় এবং কি ওই দেওয়াল পর্যন্ত ভেঙে যায়। এরপর কিন্তু পুলিশ তদন্ত নামে বিস্ফোরণের স্থল এত বিস্ফোরণ হয়েছিল, এলাকার লোক কিন্তু আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, অনেক কয়েকজন আহত হয়। এরপর কিন্তু তদন্ত নেমে পুলিশ জানতে পারে টিটাগড় পৌরসভা যিনি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন রিয়াজউদ্দিন, তিনি হচ্ছেন ওই ফ্ল্যাটেই থাকেন। এছাড়া ওই ফ্ল্যাটে কিন্তু আরও একজন কাউন্সিলর থাকে। এরপর কিন্তু পুলিশ তাকে তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে কি করে। তিনি বলছেন যে না, আমি কোনোদিন ওপরে ঘরে যাইনি, ওপরতলায় কোনোদিন আমার যাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু পুলিশের তার কথাবার্তায় কিন্তু সন্দেহ হয়। তারপর তাকে টিটাগড় থানা ডেকে পাঠানো হয়। ডেকে পাঠাবার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। শুধু সেই নয়, তার সঙ্গে আরও তার 2 জন সাক্ষাৎ ছিল। পুলিশের অনুমান এরাই সেখানে বোম রেখেছে বা বিস্ফোরক কিছু রেখেছিল। পুলিশ কিন্তু তদন্ত এলাকায় ঘিরে রেখেছে। আগামীকাল সেখানে ফরেনসিক টিম আসার কথা রয়েছে এবং এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে ব্যারাকপুর আদালতে আগামীকাল তোলা হবে। বেশ, অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে সেই কাউন্সিলর গ্রেফতারের আগে ঠিক কি বলেছিলেন শুনবো একবার।
এইটা একটা সাদিশ আছে তো বলছে আপনি চাবি নাকি আপনি দখল করে রেখেছেন। এইটা দাদা আমি কেন দখল করবো? এতদিন এইটা সওয়াল আসলো না, এখানে তো রাজনীতি হতে পারে জানেন তো, এতদিনে এমন করে উঙ্গলি তুললো না, আজকে হঠাৎ আমাদের ইলেকশন আসছে, এখনই যা আছে পার্টি যা আছে এখানে ও তো বদলাম করতে চাইবে, বিরোধীরা আর কে আছে না, তো এতদিন কিছু এইখানে হলো না টিটাগড়, আমি তো আতঙ্ক হচ্ছে এত বড় ঘটনা হবে। ওই ঘরে কে থাকতো? কেউ থাকতো না, খোলা থাকতো তো যেতে যেত, দরজাও ছিল না না এরকম বাস খোলা থাকতো। কিছু ঘটনা হতে পারে কি টার্গেটটা কি আর পুলিশেরা তদন্ত করে বার করতে পারবেন। প্রমোটার আছে ও লাগছে অন্য মাইন্ডে আছে এরকম কথা করছে, আগে ওর কাছে কোনো সাবুত আছে তো আমাকেও বলতে পারবে। দেখুন মানুষ বদনাম করতে পারে, উঙ্গলি তুলতে পারে, আখের নিজেকে নিজে ভেবেলে কেউ কার উঙ্গলি থাকছে। একে অপরকে দোষারোপ করছে কাউন্সিলর এবং যে প্রমোটার রয়েছে সেই প্রমোটারও, কিন্তু এই যে বক্তব্য আপনারা শুনলেন যেখানে বলছেন চক্রান্তের অভিযোগ করছেন কাউন্সিলর, ঠিক তারপরেই তার কথায় অসঙ্গতি, তারপরেই গ্রেফতার করা হয়েছে রিয়াজ উদ্দিন ওরফে, যাকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আনসারকে। ভিডিওটা দেখুন। হ্যাঁ, যারা জানে ওনাদের চেনে, কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার? হ্যাঁ, ডেলি এরকম ভাবে করবেন? কেউ ভালো বলছে আপনাদের? সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যে ভিডিও আপনারা দেখছেন, তোলাবাজ সিভিকের ক্ষমা, পা ধরে ক্ষমা চাইছে সিভিকের শাস্তি মহিলার, গাড়ি থেকে তোলাবাজি সিভিক ও ট্রাফিকের, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের তোলা, প্রতিবাদ করে ব্যবস্থার হুমকি মহিলার কাছে কান ধরে ক্ষমা সিভিকের, আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, প্রথমে জানতে চাইবো কি হয়েছিল এবং সেই সিভিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে প্রশাসন? বেলঘড়িয়া থানা অন্তর্গত বেলঘড়িয়া এক্সপ্রেস, এখানে কিন্তু মূলত গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে, এবং একজন সিভিক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী সেখানে কিন্তু ছিল, এবং যে সময় ঘটনা ঘটে সেই সময় এক মহিলা সেখান থেকে কিন্তু একেবারে ক্রস করছিল, এবং তার নজরে যখন আসে তিনি কিন্তু একেবারে প্রথমে গাড়ি দাঁড় করায়, এরপরে একেবারে হুমকি দেয় পুলিশকে। তারপরে লক্ষ্য করা যায় কেন টাকা তুলছে, এবং যে টাকাগুলো এর পরের থেকে লক্ষ্য করা যায় যে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ছিল তিনি কিন্তু সেই মহিলার সামনে একেবারে কান ধরে উদ্বোস করছে, অন্যদিকে কিন্তু একেবারে পায়ে ধরে ক্ষমা চাইছে। এই ছবি একেবারে প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়। তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই এই গাড়িতে যে পুলিশ কর্মী ছিল এসআই পুলকেশ পাত্র, তাকে কিন্তু ক্লোজ করা হয়েছে, লাইনে ইতিমধ্যে পাঠানো হয়েছে। অন্যদিকে যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠল তার বিরুদ্ধে কিন্তু পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা হচ্ছে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে। তার কারণ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে লক্ষ্য করা যায় নিয়মিত এইভাবে যখন টাকা তোলার ঘটনা ঘটছিল সেই সময় এই মহিলা যখন ক্রস করছিল তার নজরে আসতেই একেবারে তিনি পাকড়াও করেন, তিনি কিন্তু প্রতিবাদ করেন এবং রীতিমতো পুলিশকে শাসানি এবং হুমকি দেয়। এর পরবর্তীতে সাহসী পদক্ষেপের পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে যে এসআই ছিল সেই ডিউটিতে পুলকেশ পাত্র তাকে ক্লোজ করা হয়েছে। অন্যদিকে যে সিভিক ভলেন্টিয়ার এই ঘটনা ঘটিছে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। বেশ, এবার দেগঙ্গার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে দেগঙ্গায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ সহ নগদ 50,000 টাকা চুরি। যে সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন টাকার ব্যাগ নিয়ে চম্পট, আর সেই ছবি সিসি ক্যামেরা বন্দি চুরির ঘটনা, বেড়াচাপা বাজারের ঘটনা। সরাসরি চলে যাব, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, সিসি ক্যামেরা ফুটেজে যাকে দেখা যাচ্ছে অর্থাৎ চোরকে এখনো পর্যন্ত কি খুঁজে পাওয়া গেছে? তদন্তে এখনো পর্যন্ত কি আপডেট? কথা বলবো জিয়াউলের সঙ্গে, তার আগে আরো একবার আপনাদের সিসি ক্যামেরা ফুটেজটা দেখাচ্ছি। দেগঙ্গায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ সহ নগদ 50,000 টাকা চুরি। ব্যবসায়ী ঠিক কি অভিযোগ করছেন, কি বলছেন শোনাবো। প্রথমে ড্রামটা পরিষ্কার করে ওখানে যেহেতু গিয়েছি আমি তখন ওকে জিজ্ঞেস করছি ব্যাগটা কোথায়, আমার টাকার ব্যাগটা কোথায়, দেখে টাকার ব্যাগটা হওয়া। কত টাকা ছিল ব্যাগে? 50,000 টাকা। দেখা গেছে তো মোটর সাইকেলে করে উঠে নিয়ে ব্যাগটা ধরে তুলে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই যে সিসি ক্যামেরায় ধরা পড়লো, স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগটা, টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তারপর বাইকে করে পালিয়ে গেল। এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট? শনাক্ত করা গেছে চোরকে?
দেখো এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি। ইতিমধ্যেই কিন্তু এর আগেও কিন্তু একেবারে জনবহুল এলাকা অর্থাৎ দেগঙ্গার বেড়াচাপা এলাকা, সেখানে এর আগেও এই মাছ ব্যবসায়ী সুকুমার বাবুর কাছ থেকে আগেও চুরি হয়েছে, কিন্তু তখন প্রমাণ ছিল না। এবারে কিন্তু একেবারে প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরার মধ্যেই বন্দি রয়েছেন। তখন চোর সেখানে আসছেন এবং বাইক নিয়ে দাঁড়ালেন এবং সেই টাকার ব্যাগ অর্থাৎ 50,000 টাকার ব্যাগ তিনি নিয়ে চম্পট দিলেন। কিন্তু প্রায় না হলেও 48 ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, এখনো পর্যন্ত চোরের কোনো হদিশ পায়নি। তার কারণ পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু যেভাবে প্রকাশ্যে একেবারে দিনের বেলায় সেখানে আরো মাছ ব্যবসায়ী রয়েছে, সেখান থেকেই কিন্তু হাত সাফাই করলেন এই চোর। এই সুকুমার বাবু আরো অভিযোগ যে এর আগে একাধিকবার হয়েছে, কিন্তু একাধিকবার অভিযোগ হলেও তিনি কোনো প্রমাণ পাননি, ফলে সেখানে ধরা পড়েননি। এবারে তো ধরা পড়েছে, তাহলেও কেন তো সময় লাগছে? অর্থাৎ যে ব্যক্তি চুরি করছেন প্রকাশ্যে দেখা যাচ্ছে তিনি পরিচিত এবং এলাকার লোক, এমনটাও কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট এবং এই মাছ ব্যবসায়ী স্পষ্ট, এবং তিনি সিসিটিভি ফুটেজ সব পুলিশের তুলে দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত 48 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত টাকা সহ চোর কিন্তু উদ্ধার হয়নি, ফলে যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আতঙ্কে রয়েছেন এই মাছ ব্যবসায়ী। ধান কেনায় প্রতারণা, একই ধান বারবার কেনার অভিযোগ। কাঠগড়ায় হাসনাবাদের ধান ক্রয় কেন্দ্র, আর ধান ক্রয় কেন্দ্র বন্ধের দাবিতে রীতিমতো বিক্ষোভ। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, এই যে অভিযোগ করছে একই ধান বারবার কেনার অভিযোগ, কিভাবে সম্ভব, কিভাবে হয়েছে? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে বরুণাট রামেশ্বরপুর যে পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতের এখানে যে সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে, সেইখানে একই ধান বারবার সরকারি খাতায় বিক্রির অভিযোগ উঠছে। এলাকার মানুষ অভিযোগ করছে, এলাকার মানুষের যেটা অভিযোগ যে সরকারের সকালে যে ধান ট্রাকে করে কিনে নিয়ে চলে যাচ্ছে সরকারি খাতায়, সেই সরকারি আধিকারিকরা সেই ধান ছবি তুলে রাখছে, সেই ধান 5 কিলোমিটার দূরে গিয়ে গাড়ি থেকে নামিয়ে আবার সেই ধান ইঞ্জিন ভ্যান বা ছোট ছোট গাড়িতে করে সেই ধানগুলো আবার এই সরকারি জায়গায় আসছে, আবার সেই ধানগুলো বিক্রি হচ্ছে। একই ধান পুনরায় বারবার করে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ। এলাকার মানুষ আরো অভিযোগ যেটা করছে যে তারা গত 2 দিন ধরে এটা তারা নজরে রেখেছিল এবং আজকে সকাল থেকে তারা সেই ধান যখন বিক্রি হয় সেই গাড়ির পিছনে যায় এবং যেখানে খালি হয় সেখান থেকে আবার যখন ধান এখানে আসে তারা পিছন এখানে আসে এবং সেই ধান আজকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের যেটা অভিযোগ, এই যে সরকারি ধান ক্রয় কেন্দ্র যেটা হয়েছে সেটা অবিলম্বে এটা বন্ধ করা হোক, নাহলে এই যে সরকারি টাকা যেভাবে নষ্ট হচ্ছে সেটা এলাকার মানুষ মানতে চাইছে না। সেই জন্য ধন্যবাদ। এখানে এক ধান 2-3 বার বিক্রি হচ্ছে, সেই কারণে গাড়িতে লোড হচ্ছে, আবার আর্ধেক রাস্তা গিয়ে ফিরে এসে আবার সেই ধান এখানে খালি হচ্ছে, আবার লোড হচ্ছে, আবার চলে যাচ্ছে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা এখানে থাকি তো, আমরা এখানে দেখেছি। কি চাইছেন এখন আপনারা? বন্ধ হোক, এই কালোবাজারি বন্ধ হোক। আমি প্রথম শুনলাম আপনার কাছে যদি এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু আমি দেখেছি খালি গাড়ি আসতে দেখেছি আর এখান থেকে লোড হয়ে যেতে দেখেছি আমি, কিন্তু মাঝখানে ওইরকম কোনো চক্র আছে কিনা আমার জানা নেই। যদি এরকম কিছু থাকে তাহলে আপনি ব্যবস্থা নেবেন তো নাকি? 100% ওরকম হবে কেন? দুয়ারে রিপোর্টারে এবার আপনাদের দেখাবো সিগন্যাল সমস্যায় রেল যাত্রীদের দুর্ভোগের ছবিটা। হাওড়া সাঁতরাগাছি যেতে লাগছে কমপক্ষে 1.5 ঘন্টা। একাধিক দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন। রবিবার সাঁতরাগাছিতে ইন্টারলকিং এর কাজ শেষ হয়েছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ইন্টারলকিং এর কাজ শেষ হতেই এই দুর্ভোগ, রেল কি বলছে? দেখো, এপ্রিলের শেষ থেকে কাজ শুরু হয়েছিল এবং প্রথম পর্যায়ে 12ই মে পর্যন্ত এবং তারপর 13ই মে থেকে 17ই মে পর্যন্ত কাজ শেষ হয় এবং 18 তারিখ যে ইন্টারলকিংয়ের যে মেন কাজটা শুরু হয় পাওয়ার ব্লক করে, তারপর রবিবার রাতের পর থেকে এই সিগন্যাল ব্যবস্থা অনেক স্মুথ হওয়ার কথা ছিল, অর্থাৎ এক্সপ্রেস ট্রেনগুলো অনেক স্মুথ রানিং করবে এমনটাই কথা ছিল, কিন্তু বাস্তবে তা হলো না। উল্টো আরও সিগন্যাল ফেলিওর হয়ে সমস্যা আরও বাড়লো। যারা যাত্রী ছিলেন, যারা হাওড়া থেকে যাচ্ছেন, তাদের তো 1-1.5 ঘন্টা সময় লাগছে সাঁতরাগাছি পেরোতে, কিন্তু যারা সাঁতরাগাছির থেকে ঢুকছেন, অর্থাৎ চেন্নাই মেল থেকে শুরু করে বিভিন্ন যে মেল, সেই ট্রেনগুলো যখন সাঁতরাগাছিতে আসছে, হাওড়ার আসার পথে সাঁতরাগাছি পর্যন্ত আসতেই তাদের 5 থেকে 7 ঘন্টা, কোনো ট্রেন 10 ঘন্টা লেট পর্যন্ত হয়েছে। যদিও দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে যে আরও 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল থেকে এই সিস্টেম যে রয়েছে সেই সিস্টেম কাজ করবে এবং
স্মুথ রান করবে। অর্থাৎ সমস্যার সমাধান হবে, দুর্ভোগ সেসবে অবশ্যই নজর থাকবে। বিশ্বজিৎ, দর্শন করতে গেছিলেন তো, কেমন হয়েছে দর্শন? ভালো, কিন্তু এই আসার সময় খুব কষ্ট, এই জীবনে প্রথম পেলাম এরকম কষ্ট। মালদার হবিবপুরের দিকে নজর রাখবো। ঝড় বৃষ্টিতে গাছ পড়ে ছিল বিদ্যুতের তার, আর হবিবপুরের হাসপাতালে চরমে ভোগান্তি। রাতভর বিদ্যুৎহীন একটা গোটা হাসপাতাল, টর্চ জ্বেলেই চিকিৎসা চলল। অপারেশন থিয়েটারেও বিদ্যুৎ না থাকায় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তারপর কি হলো, সরাসরি চলে যাব। সেবক রইল। সেবক, রাতভরের এই যে অবস্থা, সেই অবস্থার ছবি তো আমরা দেখলাম, তারপর কারেন্ট কি এলো, কখন এলো, এখন কি সমস্যা সমাধান? একদম, দেখো প্রায় 12 থেকে 13 ঘন্টা একটানা বিদ্যুৎহীন এই হাসপাতাল। আজকে বেলার দিকে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়। রাতে এখানে ঝড় বৃষ্টি হয়, সেই সময় হাসপাতাল চত্বরে একটি বড় গাছের ডাল তা বিদ্যুৎবাহী তারের উপর ছিঁড়ে পড়ে। এরপরেই অন্ধকারে ডুবে যায় হাসপাতাল চত্বর। এবং তুমি যেমনটা বলছিলে যে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে টর্চ জেলে, রোগীদের ইঞ্জেকশন করতে হয়েছে টর্চ জেলে। এবং গরমের মধ্যে যারা রোগী বা রোগীর আত্মীয় স্বজন ছিলেন তাদের ভরসা ছিল হাত পাখা। এমনই সারা রাত কাটাতে হয়েছে চরম ভোগান্তির মধ্যে রোগীর পরিবার পরিজনদের, রোগীদের। এবং ফ্রিজে যে অনেক মূল্যবান ওষুধপত্র থাকে যেগুলোকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, সেখানেও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যায় পড়ে। এটা কিন্তু একটা মানে নজিরবিহীন পরিস্থিতি। শেষ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ দপ্তরের লোকজন পৌঁছন এবং বেলার দিকে পরিষেবা সমাধানের স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। বেশ, বাচ্চা গরমে ঘুমাতে পারছে, মশা প্রচুর, হাওয়া নেই, মানে বাতাস পুরো রাত কাটাচ্ছি। ঝড় বৃষ্টি হলো, সামনে একটা গাছ পড়েছে তারের পরে, তারপর থেকে আর কি সারা রাত এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয়, ডেলিভারি কেসে আমরা লাইট জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে করেছি। ইনজেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি। সার্ভের নাম করে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা, বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। উত্তর কোটিয়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার ত্রিপুরার যুবক সহ 4। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিতের সঙ্গে কথা বলব। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? তমশ্রী, তুমি জানো যে বছর ঘুরলেই 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটের আগেই দেখা যাচ্ছে একেবারে সমীক্ষক দল সার্ভে করছে নকশালবাড়ির বিভিন্ন গ্রামে। এরকমই অবস্থা দেখা গেল উত্তর কোটিয়া, যেখানে একেবারে হরিয়ানার সমীক্ষক দল তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছে, এবং শুধু সমীক্ষা নয়, তারা প্রচার করছে। এ ধরনের অভিযোগ তৃণমূলের। কেন প্রচার? বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একেবারে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিচ্ছে এই সমীক্ষক দল, যা পুরোপুরি ভুয়ো সমীক্ষক দল বলছে তৃণমূল। এবং হাতে নাতে ধরে এই সমীক্ষক দলের 4 সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিল নকশালবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সদস্যরা। মূলত বাড়িতে বাড়িতে গিয়ে এই সমীক্ষক দল যারা নিজেদেরকে ভোটের সমীক্ষা করার কথা আদতে বলছে, কিন্তু আদতে তারা মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে বলে তৃণমূল অভিযোগ করছে। তবে গোটা ঘটনায় কিন্তু বিজেপি পাল্টা অভিযোগ করছে, বিজেপির এ ধরনের কোনো দল নেই। বিজেপি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রচার করে, এ ধরনের কল। অর্থাৎ এই নিয়ে তৃণমূল বিজেপির তরজা টুকগে। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব মামলা, বিচারপতি অমৃতা সিনহার আজ বিচার করেন, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহার ঠিক কি পর্যবেক্ষণ, কি জানালেন বিচারপতি অমৃতা সিনহা জানবো। সরাসরি চলে যাব, মানস বসাক রয়েছে আমার সঙ্গে। মানস, দেখো তমশ্রী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত বছর থেকেই কিন্তু পরিচালক এবং ফেডারেশনের কলাকুশলীদের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। অর্থাৎ তাদের মধ্যে যে একটা দ্বন্দ্বর সূত্রপাত হয়েছিল সেটা কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়ায়, এবং এই মামলারই এক দফা শুনানি ছিল আজ সোমবার বিচারক অমৃতা সিনহার এজলাসে। বাদী বিবাদী দুই পক্ষেরই কিন্তু অভিযোগ শুনে অমৃতা সিনহা জানান যে কখনোই কোনো পরিচালকের কাজ বন্ধ করে নেওয়ার অধিকার কোনো সংগঠনের নেই। অর্থাৎ স্বাধীনভাবে সবাইকে কাজ করতে দিতে হবে, এবং সেক্ষেত্রে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবকে হস্তক্ষেপ করতে হবে। তাও যদি সমাধান সূত্র না বেরোয় বা কোনো রকম বিপাকে যদি পরিচালকদের পড়তে হয় তমশ্রী, তাহলে কিন্তু এক্ষেত্রে বিচারকরা পুলিশের সাহায্য নিতে পারে।
এবং পাশাপাশি আমরা দেখেছি সুদেশ নারায় যে আদালত অবমাননার একটা কেস দায়ের করেছিল, সেটার কোনো রুল জারি এই দিন হয়নি, তবে আশ্বাস মিলেছে আগামী শুনানিতে হয়তো রুল জারি হতে পারে। বেশ, নজর থাকবে আগামী শুনানির দিকে। খুবই আশাব্যঞ্জক পরিস্থিতি, কারণ এর আগের দুদিনের রায় এবং আজকের যে অর্ডার কোর্ট দিয়েছেন, আপাতত যেটা উনি বলেছেন সেইটা হচ্ছে যে আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হচ্ছে আমাদের অনেক মেম্বারের সঙ্গে নিজস্ব একটা কায়দায় অন্যরকম ভাবে, সেইটাতে এখন ইনভলভ হয়েছেন, সেটা দেখরেখ করবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। ইতিমধ্যে যদি আমাদের সঙ্গে যেভাবে অসহযোগিতা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, যার বিরুদ্ধে আমরা আমাদের অরিজিনাল অরিজিনাল যে প্রার্থনাটা তার সঙ্গে যে আরো কয়েকটি প্রার্থনা আমরা যোগ করেছি, সেরকম ঘটনা যদি আবার ঘটে আমাদের সঙ্গে, তাহলে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরকে সেটার পুরো জিনিসটা লিখে আমরা জানাতে পারবো। ভুটানে নাগারে বৃষ্টির যে জল বেড়েছে, জলদাপাড়ার সিসামারা নদীতে গত বছরই বাঁধ ভাঙে এই সিসামারা নদীতে, আজ বাঁধ ভাঙা মেরামতির কাজ চলছে। তবে যেভাবে জল বাড়ছে সেখানে আজ বিধায়ক পরিদর্শনে যান সুমন কাঞ্জিলাল। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, যেভাবে নদীর জল বাড়ছে তাতে তো আতঙ্ক বাড়ছে। একদমই তমশ্রী, দেখো আলিপুরদুয়ারের যে বিধায়ক সুমন কাঞ্জিলাল কিন্তু সেই আতঙ্কের কথাই শুনিয়েছেন এবং এই আতঙ্কের কারণেই কিন্তু তিনি আবারও কিন্তু যে ভারত ভুটান নদী কমিশন সেটা গঠনের দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ভারত বাংলাদেশ নদী কমিশন, ভারত নেপাল নদী কমিশন থাকে, তাহলে ভারত ভুটান নদী কমিশন কেন তৈরি হবে না, এবং এই বিষয়ে যে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন সেটিও কিন্তু তিনি অভিযোগ করেন। তিনি আতঙ্কিত এবং আশঙ্কার কথা হচ্ছে যে ভুটানে যদি এভাবে বৃষ্টিপাত চলে তাহলে এই যে নির্মীয়মান যে বাঁধ সিসামারা সেটিও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু বিধায়ক তমশ্রী। বেশ, দুয়ারে রিপোর্টারে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কিছুটা স্বস্তি, কলকাতা সহ দক্ষিণের সব জেলায় এই রকমই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশ্বজিৎ সাহা রয়েছে, সরাসরি কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণের আবহাওয়ার সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? একদমই, উত্তরবঙ্গের কথাই প্রথমে আসি। উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি হচ্ছে, আগামীকাল কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলা দুটিতে অন্তত ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকালও ভারী বৃষ্টি শুধু নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও হবে, এবং দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টি, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যে খবর দেখাবো আপনাদের, এভারেস্ট জয় কলকাতা পুলিশের কর্মী। এভারেস্ট জয় লক্ষ্মীকান্ত মণ্ডলের পুলিশের আর্মড ব্যাটালিয়নের কর্মী এই লক্ষ্মীকান্ত। দেবাশিস রয়েছে সরাসরি, দেবাশিসের থেকে আরো বিস্তারিত জানবো। দেবাশিস, দেখো, অবশ্যই দুদিন আগে বাঙালির বিশ্বজয় অর্থাৎ সর্বোচ্চ শৃঙ্গ জয় এভারেস্ট জয় তার খবর আমরা পেয়েছিলাম। তার মধ্যেও দুঃখের খবর ছিল, একজন শিক্ষক সুব্রত ঘোষ তার মৃত্যু হয়েছিল। তবে আবার কিন্তু একটা খুশির খবর, সেখানে লক্ষ্মীকান্ত মণ্ডল তমলুকের বাসিন্দা, যিনি কলকাতা পুলিশের একজন কনস্টেবল 3rd ব্যাটালিয়নে কর্মরত, তিনি আজ সকাল 8:34 সে কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছে। ঠিক বলা যেতে পারে যে এর আগে কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর উজ্জ্বল রায়ের হাত দিয়ে এই সুনাম বা এই একটা পালক উঠে এসেছিল। কলকাতা পুলিশের প্রথম ইন্সপেক্টর হিসাবে, একজন পুলিশ কর্মী হিসাবে উজ্জ্বল রায় এই কৃতিত্ব ছিল, এবং পরবর্তীকালে সেই লক্ষ্মীকান্ত মণ্ডল যা কিন্তু আজকে একটা খুশির দিন আনলো। ঠিক পাশাপাশি বলা যেতে পারে আরও একটি আনন্দের খবর, ভারতবর্ষে এক মহিলা যিনি দৃষ্টিহীন, জঞ্জিন আজংলা, সেও কিন্তু আজকে পর্বতারোহণ বা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা দিয়েছে। ফলে লক্ষ্মীকান্ত মণ্ডলের এই সর্বোচ্চ শৃঙ্গ জয় তা কিন্তু আপ্লুত কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে, এবং শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।
দুয়ারে রিপোর্টারে সবশেষে দেখাবো দার্জিলিং চিড়িয়াখানায় বাড়ল স্নো লেপার্ডের সংখ্যা। গত 13 এপ্রিল স্নো লেপার্ডের রেড এবং নামকার ঘরে জন্ম নিয়েছে 2 শাবক। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, তাহলে স্নো লেপার্ডের সংখ্যা এই মুহূর্তে কত, আরও এই 2 শাবককে কবে সাধারণের জন্য বের করা হবে? একেবারে দেখো, দার্জিলিং চিড়িয়াখানা অর্থাৎ পদ্মনাথ নাইডু চিড়িয়াখানায় কিন্তু স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে দাঁড়ালো এখন 13। গত মাসের 13 তারিখ আরও 2টি স্নো লেপার্ডের শাবকের জন্ম, অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানায় নতুন 2 অতিথির আগমন হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা মায়ের সঙ্গে এই শাবক দুটি কিন্তু খেলায় মেতে রয়েছে আপন মনে। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে মা এবং 2 শাবক সুস্থ রয়েছে এবং সব ঠিকঠাক থাকলে মাস 2 মধ্যে হয়তো পর্যটকদের জন্য বা পর্যটকদের কাছে নিয়ে আসা হবে এই 2 শাবককে। ধন্যবাদ পার্থ।